গ্রামের সমস্ত মহিলারা খুবই অসহায় হয়ে সেই ঘরে যেতে বাধ্য হয়েছিল। আর তাদের মতো আমি অসহায় ছিলাম। তাই আমাকেও সেই ঘরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হলো। যদিও আমি জানতাম এই ঘরের যে মহিলা যায়, ফিরে আসার সময় তার অবস্থা আগের মতো থাকে না। তাদের সাথে এমন কিছু হয় যার কারণে তারা চিৎকার করতে থাকে। তারপরে তাদের অবস্থা এমন হয় যে তারা হাঁটাচলা করতে পারে না। তাদেরকে ধরে বাড়ি অবধি পৌঁছে দিতে হয়। এরকম জায়গায় কেউ যেতে চাইবে না, এটা তো নিশ্চিত। তাই তারাই যায় যারা খুব বেশি অসহায় হয়। আমিও খুব অসহায় ছিলাম। তারপরেও আমার খুব বেশি ভয় করছিল। তার উপরে আমার স্বামী জানত না যে আমি এখানে যাচ্ছি। যদি কোনো মহিলা এই ঘরে যেত আর তার স্বামী এ কথা জানতে পারত, তাহলে সে তাকে ছেড়ে দিত। আমার স্বামী তো এমনিতেই খুব রাগী ছিল। তাই সে যদি এ কথা জানতে পারেন তাহলে আমাকে সঙ্গে সঙ্গে ডিভোর্স দিত। কত যে কোনো কথাতে এমনিতেই রেগে যেত। তাই আমি ওর সাথে কোনো কথা বলার আগে 10 বার ভাবতাম। এখন হয়তো আপনারা বুঝেছেন যে আমাদের সম্পর্ক কতটা অদ্ভুত ছিল। কিন্তু এই দুনিয়াতে স্বামী স্ত্রীর সম্পর্ক অদ্ভুত অদ্ভুত রকমের হয়। যেমন প্রথমেই বলেছি যে যদি কেউ খুব অসহায় হয় তাহলে সে ঘরে যেতে হয়। কিন্তু আমি কেন অসহায় ছিলাম আর কিভাবে অবস্থায় পৌঁছে গেছিলাম? আমি সেই ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম, তখন সামনের দৃশ্য দেখে আমার কলিজাটা কেঁপে উঠত। কেননা এই ঘরে তো আমার স্বামীর সমস্ত মহিলার সাথে যা করেছিল তা জানলে তোমাদের মাথা ঠিক থাকবে না। বন্ধুরা, তোমাদের জন্য খুব কষ্ট করে আমি ভিডিও তৈরি করি। তাই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার আসল ঘটনাটি শুরু করি। আমার নাম ফরিদা। আমরা যে গ্রামে থাকতাম সেই গ্রামে খুবই কম লোক থাকত। এখানে খুব বেশি মানুষ থাকত না। কিন্তু যতগুলো ফ্যামিলি ছিল তাদের বাড়িতে কোনো না কোনো সমস্যা লেগেই থাকত। সবাই বলতো যে এই গ্রামে কারো অভিশাপ আছে। সেই কারণেই লোকজন এখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু আমরা গরিব ছিলাম, সেই কারণে কোথাও যেতেও পারতাম না। আমি খুবই সুন্দরী ছিলাম। তাই বাবা বলতো যে আমি নিজের মেয়ের বিয়ে এমন বাড়িতে দেব যাদের অবস্থা আমাদের থেকে ভালো হবে, যাতে তুমি অন্তত ভালোভাবে থাকতে পারিস। কিন্তু যে লোকটা আমার জন্য সম্বন্ধ নিয়ে এল, সে আমাদের থেকেও বেশি গরিব ছিল। আমার বাবা তবুও তো আমাদের গ্রামের পোস্ট অফিসে চাকরি করত। কিন্তু এই ছেলে তো লোকের দিনমজুর ছিল। ছেলেটি আমার বাবাকে বলল যে আমি সৎ মানুষ এবং আপনার মেয়েকে ভালোবাসি। এ খুব খেয়াল রাখে। আমার বাবা আমার কাছেই ছেলেকে ভালোবাসে কিনা জিজ্ঞেস করলে আমি বললাম এরকম কোনো ব্যাপার নেই। তখন বাবা বলল, তাহলে এই ছেলেটা তোর জন্য পাগল হয়ে গেল কিভাবে? তুই নিশ্চয়ই এর সাথে কোনো কথা বলছিস, আরও কোনো ইঙ্গিত দিয়েছিস। আমি বললাম, তুমি আমার কথা বিশ্বাস করো, এরকম কিছুই না। কিন্তু সেই ছেলেটা খুব চালাক ছিল। সে আমাকে বাবার চোখে ছোট করে দিল। যদি কেউ কোনো মেয়ের পিছনে ওর বাড়িতে এসে বলে যে আমি আমার মেয়েকে ভালোবাসি, তাহলে মেয়ের উপরে আঙুল উঠেছে। তোর পিছনে একটা ছেলে পাগল হয়ে গেছে। তাহলে কি সে হাতেই পাগল হয়ে গেছে? তার মানে তুই নিশ্চয়ই কিছু বলছিস। এখন আমি যাই বলতাম না কেন, তারা এটাও বলতো যে আমি মিথ্যা বলছি। এই কারণে আমি খুব বাজেভাবে ফেঁসে গেছি। সেই ছেলেটি আমার বাবাকে আরও বলল যে আপনার মেয়ে আমাকে ভালোবাসে, কিন্তু ভয়ের কারণে আপনার সামনে বলতে পারছে না। আমার উপরে আমার বাবার অনেক আশা ছিল। আমাকে নিয়ে তাদের খুব অহংকার ছিল। কিন্তু আজকে এসব শুনে সে বলল, তুই যেসব করেছিস তাতে আজকে থেকে তুই আমার জন্য মরে গেছিস। এখন তোর বিয়ে যেখানেই হোক আমার কোনো পার্থক্য পড়বে না। তার পরের দিন আমার সম্বন্ধেও সেই ছেলেটির সাথে করে দেওয়া হলো। বিয়ের পর বাসর রাতে আমি ওকে জিজ্ঞেস করলাম যে ও এসব কেন করছে, কেন আমার বাবার চোখে আমাকে ছোট করে দিয়েছে। তখন সে বলল, যদি আমি এসব কিছু না করতাম তাহলে তুমি কখনোই আমার বড় হতে না। আমি তোমাকে খুব ভালোবাসি, তাই তোমাকে পাওয়ার যে উপায় আমার মাথায় আসে আমি তাই করি। আমি বললাম, তোমার এই পদ্ধতি জঘন্য ছিল, আর আমি কখনোই তোমাকে ভালোবাসব না। কখনোই তোমাকে আমার কাছে আসতে দেব না। তোমাকে নিজের স্বামী রূপে স্বীকার করব না। যদি তুমি আমাকে ছাড়তে চাও তাহলে ছেড়ে দাও। তুমি আমার সমস্ত মান সম্মান নষ্ট করে দিয়েছ।
আমি তো মনে মনে পাকা সিদ্ধান্ত করে নিলাম। কিন্তু পরের দিন সে নিজের ক্ষতি করার চেষ্টা করল। তখন ওর মা বলল যে আমার ছেলে তোমার জন্য মরতে যাচ্ছে। তুমি ওর সাথে কেন এরকম করছো, এই নিয়ে এত অহংকার করো না। সেই মেয়ে খুবই ভাগ্যবতী হয়, যার স্বামী তাকে এরকম ভালোবাসে। আমিও চাইতাম না যে ও নিজের জীবন নিয়ে নিক, তাই আমি গিয়ে ওকে থামালাম। দিন এভাবেই কাটতে লাগল। আর তারপরে আমরা দুজন একে অপরকে স্বীকার করে নিলাম। ও বলল, তোমার বাবার ও তোমার উপর ভরসা করা উচিত ছিল। আমি যদি তোমাকে পাওয়ার জন্য কিছু করেছিলাম, কিন্তু তোমার বাবার এত তাড়াতাড়ি আমার কথা মেনে নেওয়া ঠিক হয়নি। তার তো তোমার উপর কোনো ভরসাই ছিল না। ওইসব কথা বলে আমার হৃদয়ে বাবার জন্য বিষ ভরে দিয়েছিল। তার উপরে আমার বাবা আমার সঙ্গে কথা বলতো না, দিনে ভাবে কাটছিল। আমার স্বামী আমার উপর অনেক বিধিনিষেধ লাগিয়ে রেখেছিল, কিন্তু ওই সমস্ত বিধিনিষেধকে বলতো যে, এইসব ভালোবাসার জন্য বলতো যে একলা বাইরে যাবে না। আমি চাই না যে আমি সারা অন্য কেউ তোমাকে দেখুন, কারো সঙ্গে কথা বলবেন না। নিজের শাকিল কথা শুধু আমার সঙ্গেই বলবে। আর আমি যখন বাড়িতে আসব তখন সমস্ত কাজকর্ম ছেড়ে আমার কাছে এসে বসবে। এই সমস্ত জিনিস দেখে আমার শাশুড়ি খুব রাগ করত, কিন্তু তারা একটা কথা শুনত না। তারপর একদিন আমি ভাবলাম, কিভাবে কেউ হঠাৎ করে সে আমাকে পাগলের মতো ভালোবাসতে পারে। আমার স্বামী বলতো কোনো মহিলার কাছে স্বামীর এরকম ভালোবাসা একটা স্বপ্নের মতো, কিন্তু আমার কাছে এটা ডাক্তারের দেওয়া ওষুধ। এর মতো করা ছিল। ও শাকিল সত্যিই আমার জন্য এরকম ভালোবাসা ছিল না, নাকি এই সমস্ত কিছু নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য দেখাত, এটা নিয়ে আমার মনে সন্দেহ ছিল। তাই সত্যিটা জানার জন্য আমি একদিন রান্না করতে পারবে না বলে দিলাম স্বামীকে, আজকেই তোর ক্লাস নেব। আমিও সেটাই দেখতে চাইতাম। যে সকালে আমি তাকে বলেছিলাম যে আমার শরীর খারাপ, তখনও বলেছিল যদি কাজ করতে পার তাহলে করে নিও, না হলে আরাম করো। যখন সকালে উঠেছিল তখন ব্যবহার আমাদের দুজনের প্রতি একই রকম ছিল। এই কারণেই আমি দেখতে চাইতাম যে ও কি করে। ও যখন বাড়ি ফিরে এল তখন আমার শাশুড়ি আমার বিরুদ্ধে ওকে বলতে শুরু করে দিল। শাশুড়ি বলছিল, মহারানী তো বিছানায় শুয়ে আছেন, আর বলছেন তার শরীর ভালো নেই, সে কোনো ও কাজই করেনি, আমাকে সমস্ত কাজ করতে হয়েছে। তুমি কি ধরনের মেয়ে নিয়ে এসেছিস, যখন তখন বাহানা করবে, যখন ওর মন চায় তখনই কাজ করবে, যখন মন চাইবে না তখন করবে না। এসব কথা আমার স্বামী নিজের মায়ের মুখে শুনে তারপরে বলল, ওর শরীর সকালবেলা থেকেই খারাপ, আর সেটা আমাকে বলেছিল। এখন যদি একটি লোকের শরীর খারাপ থাকে তাহলে সে কাজ করবে কিভাবে? আর তুমি এই ধরনের কথা বলছো কেন? তাহলে কি তোমার হৃদয়ে আমার বোনের জন্য একটু দয়া মায়া নেই? তুমি কি তাকে ঘৃণা করো যাকে আমি ভালোবাসি? যখন এই কথা বলছেন তখন আমি খুব খুশি হয়ে গেলাম। এরপরে আমার শাশুড়ি বলল, না বাবা, আমি তো বলেছিলাম যে ওই বাড়ির বুক। তখনই আমার স্বামী এমন একটা কথা বল যে আমি হতভম্ব হয়ে গেলাম। সে বলল, ওই বাড়ির বন্যায় এই বাড়ির মেয়ে যদি তোমার মেয়ে রকম করত, তাহলে কি তুমি তার বিরুদ্ধে এরকম ভাবে অভিযোগ করতে পারতে? আমার শাশুড়ি এমন ভাবে হতভম্ব হল যে তার সমস্ত আশা ভরসা ভেঙে গেছে। এরপরে তিনি তাড়াতাড়ি করে বললেন, ঠিক আছে, তাহলে একই ডাক্তারের কাছে নিয়ে যাও, যাতে তাড়াতাড়ি করা ঠিক হয়ে যায়। এসব কথা শুনে আমার চোখে আনন্দের জল চলে এল, কেননা এই লোকটা আমায় সত্যি ভালোবাসে। ভালোবাসা তো পেয়ে গেছি, কিন্তু এই বাড়িতে খুবই অভাব অনটন ছিল। সেখানে খাওয়া দাওয়ার অভাব লেগেই থাকত, কেননা আমার বর একটা ইনকাম করত। কিন্তু এই বাড়িতে আমার শাশুড়ি আর আমার স্বামী দুই বোন ছিল, যাদের একজনের বিয়ে হয়নি, কিন্তু আরেকজনের বিয়ে হয়ে গেছে। যার বিয়ে হয়েছে সে প্রায় দিনই নিজের বাচ্চাদের নিয়ে চলে আসত। আমার সন্তান হচ্ছিল না বলে আমার শাশুড়ি আমাকে একবার কথা শুনিয়ে দিন, তারপর আমার স্বামী তাকে এমন কথা শোনা যেত, সে দ্বিতীয়বার আমাকে আর কখনো কথা শোনায়নি। আমার স্বামী এসব শুনে চুপ হয়ে থাকত, কিন্তু যদি শাশুড়ি বেশি কিছু বলতে তাহলে তার উত্তরে আমার স্বামী বলতো যে ভালোবাসি আমি তাকে। এখানে থাকতে থাকতে একজনের সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। সে আমাকে বলেছিল যে আজকাল গ্রামে একজন সাপোর্ট এসেছে, যে আগে গ্রামে গ্রামে খেলা দেখিয়ে বেড়ান, তারপরে সে এমন একটা পেয়েছে যেটা খুব অদ্ভুত। সেই চাপটা পেয়ে তার দিন বদলে যায়। সেই প্রাণী সাপ এর কাছে গেলে স্বপ্ন পূরণ হয়, কিন্তু একটা প্রাণী সাপ তার কাছে গেলে যে কোনো উদ্দেশ্য সফল হয়ে যায়।
এই কথাটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। যদিও আমি গ্রামে বড় হয়েছি, তাই আমার মধ্যেও এইসব অন্ধবিশ্বাস ছিল। কিন্তু এখন যখন আপনাদের এই গল্প শোনাচ্ছি তখন বুঝতে পারি যে রকম কখনোই হয় না। কিন্তু সেই সময় আমিও এই জিনিস বিশ্বাস করতাম। আমি আমার বান্ধবীকে বললাম যে হ্যাঁ, এই সাপুড়েরা অনেক কিছু জানে, হয়তো এই জন্যই মানুষ সাপকে পুজো করে। কেননা কোথাও না কোথাও থেকে তো সাপকে পুজো করার ব্যাপারটা শুরু হয়েছে আমার। বান্ধবী বলল, হ্যাঁ, কিন্তু কাজটা খুবই অদ্ভুত। লোকে বলে এই সব কিছু ঠিক না। এই জন্যই তো সাপুড়ের মাঝে মাঝে আসে। আর সে তার থাকার ঘর বানিয়ে রেখেছে, যেখানে সে মহিলারা স্বপ্ন পূরণে মুখ লুকিয়ে সেখানে যায়। আমি বললাম, এতে কষ্ট হয় না? তখন ও বলল, কষ্ট হয়, কিন্তু কিছু পাওয়ার জন্য কিছু সহ্য করতে হয়। এমনিতেও যখন কারো মা হতে হয় তখন তাদেরও কষ্ট সহ্য করতে হয়, কিন্তু যখন মা হয়ে যায় তখন তার জীবন খুশিতে ভরে ওঠে। আমি বললাম, হ্যাঁ, যখন তোমাকে বন্ধ হওয়ার কথা শোনানো হয় তখন তুমি চুপচাপ এটাই ভাবতে থাকো যে তোমার স্বামী তোমাকে ছেড়ে দেবে না। তো বলল, হ্যাঁ, এরকমই হয়। এরপরেও আরও বলল, আমার দিদিমা হতে পারছে না, তাই দিদি সেখানে যেতে চাইছে। কিন্তু এই সাপুডেকে মাঝে মাঝে দেখা যায় হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়। এই সমস্ত গল্প আমি বিশ্বাস করে নিলাম। এরপরে যখন বাড়িতে এলাম তখন সামনের দৃশ্য দেখে তো আমি হতবাক হয়ে গেলাম। আমি দেখলাম যে আমার স্বামী আলমারির পিছনে কিছু লোকও ছিল। সেই সময় হঠাৎ আমাকে দেখে কিছুটা ঘাবড়ে গেল আর তাড়াতাড়ি করে সেখান থেকে পেছনে সরে গেল। আমি তাকে বললাম, কি হয়েছে? তখন সে বলল, আমি সাদা রঙের জামাটা খুঁজছি। আমি বললাম, সেটা তো আমি আয়রন করে বাথরুমে রেখে দিয়েছি। তখন ও বলল, তাহলে আমি স্নান করিনি। ও স্নান করতে চলে গেল আর আমি চা বানাতে যাচ্ছিলাম। কিন্তু চা বানাতে যাওয়ার আগে আমি আলমারিতে দেখলাম যে আমার স্বামী কি করছিল। আমি সেই সমস্ত মহিলাদের মতো ছিলাম না যারা নিজের স্বামীর উপর সন্দেহ করে, কিন্তু আমি নজর অবশ্যই রাখতাম। আমি দেখতে চাইতাম যে ও কি করছিল, তাই যে জায়গাতেও খুঁজছিল আমি সেই আলমারির জায়গার কাপড় সরালাম। কিন্তু এটা দেখে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো যে সেখানে অনেকগুলো ৫ টাকার নোট ছিল। আমি গুনতে তো পারলাম না, কিন্তু সেখানে প্রায় ৬০ থেকে ৭০ হাজার ছিল। আমি সেগুলো সেই জায়গাতেই রেখে চা বানাতে চলে গেলাম আর চা বানিয়ে নিজের স্বামীর কাছে এসে বসলাম। আমরা যখনই চা খেতে একসাথে বসতাম লক্ষণীয় আমার প্রশংসা করত, নিজের ভালোবাসার প্রকাশ করত। এছাড়াও বাড়ি থেকে কাজে যাওয়ার সময় আমার সঙ্গে এমনভাবে কথা বলত যে দুবাইয়ে যাচ্ছে। আর যখন কাজ থেকে ফিরে আসত তখনও এমনভাবে কথা বলত যেন বহু বছর পর ফিরে এসেছে। তারপরে আমাকে জিজ্ঞেস করত, তোমার কোনো জিনিস দরকার? আমি তোমার জন্য নিয়ে আসে। যদি ওর কাছে খুব বেশি টাকা থাকত না, এই কারণে আমি না করে দিতাম যে আমার কিছু দরকার নেই। এছাড়াও আমরা যখন চা খেতে বসতাম তখন আমার চোখের দিকে তাকিয়ে থাকত আর এমন এমন সুন্দর সুন্দর কথা বলত যেমন তার সমস্ত মেয়ে শুনতে চায়। এতে আমার বিশ্বাস হয়েছিল যে এই লোকটা আমার উপরে পাগল। এ আমাকে খুবই ভালোবাসে আর আমার ভালোবাসার জন্য সবকিছু করতে পারে। এরপরেও বলব যে আমি জানি বাড়িতে খুবই অভাব, তুমি ৬ মাস কোনো রকমভাবে এখানে কাটিয়ে দিয়েছ, কিন্তু বিশ্বাস করো সারা জীবন তোমাকে এভাবে কাটাতে হবে না। সবকিছু ঠিক হয়ে যাবে। আমি খুব পরিশ্রম করে তোমার জন্য বড় দেখে একটা ঘর, গাড়ি আর সোনার গহনা ও বানাব। আমি বললাম, আমার বাড়ি, গাড়ি আর সোনার গয়না চাই না। ব্যাস এমন জীবন চাই যেখানে সবকিছু ঠিক থাকবে, কমপক্ষে কোনো অভাব থাকবে না। যা খেতে মন চাইবে সেটা পেয়ে যাব। আর ভগবান আমাদের সন্তান দিয়ে দিয়ে দেখ, আর একটা ছোটখাটো ঘর থাকুক যেটা নিজেদের হবে। বলো, তুমি এত ছোট স্বপ্ন দেখো না? তুমি তোমার স্বামীকে জানো না আমি তোমার সমস্ত বড় বড় স্বপ্ন পূরণ করতে পারি? আমার মাথায় সেই টাকার ব্যাপারটা ছিল। আমার মনে হয়েছিল যে ও নিজেই আমাকে এই কথাটা বলবে, কিন্তু বলেনি। ও আমার কাছে এই কথাটা লুকোনো ছিল। যদিও এখন বাড়িতে খাওয়া দাওয়ার অভাব ছিল না, ও আমার জন্য বিভিন্ন জিনিস নিয়ে আসতে লাগল। কখনো এটা নিয়ে আসতেও তো কখনো ওটা। ও আমাকে নতুন কাপড় আর জুতো এনে দিয়েছে। আমাদের দিন খুব ভালো কাজ ছিল। এসব কারণে আমি এটাও অজ্ঞান হয়ে গিয়েছিলাম এবং আমার কপালে অনেক আঘাত লেগেছিল এবং আমি ১ সপ্তাহ কিন্তু হাসপাতালে ভর্তি ছিলাম। ১ সপ্তাহ পরে আমি যখন আমার মায়ের সঙ্গে শ্বশুরবাড়িতে ফিরে আসে
তখন আমার মনে হলো আকাশটা যেন আমার মাথায় ভেঙে পড়ল। কারণ আমার স্বামীও আমার আপু তারা দুজনে কিন্তু বসে গল্প করছিল। তাদের মুখে অনেক হাসির ছাপ দেখতে পেলাম। আমার কাছে মনে হয়েছিল তারা দুজন মনে হয় অনেক আপন। মনে হয়েছিল যেন 1000 বছর ধরে তাদের পরিচয়। আসলে আমি যখন হাসপাতালে ভর্তি ছিলাম তখন পুরো বাড়িটা আমার আপু কিন্তু সামনে ছিল। তারপর আমি যখন হাসপাতাল থেকে শ্বশুরবাড়িতে ফিরে আসি তখন আমাকে দেখামাত্রই আমার স্বামী অনেক বেশি আশ্চর্য হয়ে যায়। সে তখন আমাকে বলে, তুমি এখানে কি করছো? আমি তখন স্বামীকে অবাক হয়ে বললাম, আমি এখানে কি করছি মানে আমি আমার নিজের বাড়িতে ফিরে এসেছি। তুমি কি আমাকে দেখে খুশি হননি? আমি 7 দিন পরে আজ শ্বশুরবাড়িতে ফিরে এসেছি। তোমার তো আমাকে দেখে খুব খুশি হওয়া উচিত ছিল। ওই সময় কিন্তু আমার শ্বশুরমশাই ও বাড়িতেই ছিলেন। উনি তো আমাকে দেখামাত্রই অনেক বেশি খুশি হয়ে বললেন, বোমা আজ তুমি 7 দিন পরে বাড়ি ফিরে এসেছ। আজ আমি খুব খুশি, কারণ আমার ঘরের লোক নিয়ে আমার ঘরে আবার ফিরে এসেছে। কিন্তু আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করি ঠিক তখন আমার স্বামী আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। কারণ স্বামী তখন সবার সামনে বলল, শিল্পা, আমি তোমাকে তালাক দিয়েছি। তাই আজ থেকে তুমি এখানে নয়, তুমি তোমার বাবা মায়ের কাছেই থাকবে। এবং সুহানাকে আমি নিজের স্ত্রী করব। তাই সুহানা আমার বাড়িতে থাকবে, শুধু তাই নয়, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আমি তার জন্য জীবন দিতেও প্রস্তুত। আমি তখন হতভম্ব হয়ে স্বামীর দিকে তাকিয়ে বললাম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এইসব উল্টোপাল্টা কি কথা বলছো? ঠিক ওই সময় আমার শ্বশুরমশাই তার ছেলের গালে একটা থাপ্পড় মেরে বললেন, এটা কি ইয়ার্কি করার সময়? বোমা এখনো অসুস্থ আছে, আর তুই তার সামনে এই ধরনের বেহুদা কথা বলছিস? ওই সময় কিন্তু আমার আপু কেঁদেই যাচ্ছিল এবং সে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। তখন আমি না পেরে আমার আপুর কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, আপু, আমার স্বামী যেটা বলছে সেটা সত্যি কথা? আমার আপু তখন কেঁদে কেঁদে বলেছিল যে হ্যাঁ, এটা একদম সত্যি কথা, যে তারা দুজনে আমার অনুপস্থিতিতে সকল কিছুই এবং তারা বিয়েও করবে। সবকিছু শোনার পরে আমার বাবা মা তো আমার আপুর সঙ্গে সেখানে সব সম্পর্ক শেষ করে দিয়েছিল এবং আমাকে তারা নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিল। সবকিছু নিজের চোখে দেখার পরে তো আমি তো জানুত লাশের মতো হয়ে গিয়েছিলাম। পরের দিন আমার স্বামী যখন সমাজের 10 জন লোকের সামনে আমার আপুকে কবুল করার প্রস্তুতি নিয়ে, এবং এ সময় কিন্তু কাজী সাহেব ও তাদের বিয়ে কবুল করানোর জন্য প্রস্তুত ছিল, ঠিক তখনই আমি পুলিশকে নিয়ে সেখানে হাজির হয়েছিলাম। আসলে তার আগের দিন রাতে আমার আপু আমাদের বাড়িতে এসেছিল, যদিও আমার বাবা মা তাকে ঘরের ভিতরে ঢুকতে দিতে রাজি হয়নি। কিন্তু আপুর কাকুতি মিনতি দেখে আমি বাবা মাকে বলেছিলাম তারা যাতে একটিবার আপুকে ঘরের ভিতরে ঢুকতে দেয়, এবং তখন আপু বলছিল যে তারা নাকি আমার ভালোর জন্য দুজনে মিলে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। আমি তখন বিয়ের কারণটা জানতে চেয়েছিলাম। তখন আপু আমাকে বলেছিল, যেদিন আমরা 3 জনে দরগাতে সাধু বাবার কাছে গিয়েছিলাম, সেদিন সাধু বাবা নাকি আমার স্বামীরও আপনার হাত পরীক্ষা দেখে তাদের দুজনকে বিয়ে করার আদেশ দিয়েছিল, এবং সাধু বাবা বলেছিল আমার স্বামী যদি আমার বোনকে বিয়ে না করে তাহলে আমি নাকি খুব তাড়াতাড়ি মৃত্যুর সম্মুখীন হব। এবং সাধু বাবার কথা শুনেও আমার আপু যখন এই প্রস্তাবে রাজি হয়নি, তখন আমার প্রাণ রক্ষার জন্য নাকি আমার স্বামী আপনার কাছে আমার প্রাণের ভিক্ষা চেয়েছিল। তাই আমার আপু সেই সাধু বাবার কথা শুনে ও আমার স্বামীর কথা শুনে আমার বোনের সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছিল। কিন্তু সেদিন আমি যখন আমার আপুর কথা শোনার পরে পুলিশকে সেখানে নিয়ে এসেছিলাম, তখন আমার স্বামী বাধ্য হয়ে কিন্তু এই সব কিছু সত্যি কথা বলেছিল। আমার আপুকে আমার স্বামী মিথ্যা বলেছিল। আসলে আমি মারা যাব না, এটা আমার স্বামী সাধু বাবার নামে মিথ্যা ভয় দেখিয়ে আমার বোনকে বিয়ে করেছিল। আসলে সাধু বাবা এই ধরনের কোনো কথাই বলেনি। আমার স্বামী আমার 2 বোনকে বিয়ে করেছিল, সে তার মনের বাসনার জন্যই ষড়যন্ত্র করেছিল। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করলাম। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।